সাদাত হোসেন তো একজন স্টোরি থ্রিলার। আপনার বুকের ভেতর থেকে স্বতঃস্ফূর্ত যে অনুভূতি, সেই অনুভূতি আপনাকে লিখতে স্বয়ংক্রিয়ভাবে বাধ্য করবে। উপলব্ধি না করলে ওই অনুভূতিটা একইভাবে অনুভব করা আসলে সম্ভব হবে না। আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে। আমি থাকি পরবাসে, মাঝে থাকে গায়ে, মারে মনে পড়ে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের খুবই তরুণ প্রতিভাবান একজন কবি, সাহিত্যিক, লেখক সাদাত হোসেন। প্রিয় সাদাত হোসেন, আপনাকে শিল্প সাহিত্যের নগরী প্যারিসে স্বাগত। আপনি তো বেশ কয়েকদিন এখানে ছিলেন, কেমন আছেন? কেমন লাগলো প্যারিস? অসাধারণ। প্যারিস তো আসলে আমার কাছে স্বপ্নের শহর, শিল্প সাহিত্যের নগরী, সেটা যেমন ঠিক আছে, এই শহর নিয়ে এত বেশি পড়েছি, এত বেশি শুনেছি। বিশেষ করে আমার খুবই প্রিয় একটি সিনেমা আছে, মিডনাইট ইন প্যারিস, আর খুবই প্রিয়, এটা আমার ধারণা সব বাঙালি পাঠকেরই প্রিয় বই। সেটি হচ্ছে সুনীল মুখোপাধ্যায়ের কবিতার। তো এই দুটো যারা পড়েছেন বা দেখেছেন, তাদের কাছে প্যারিস স্বপ্নের শহর না হওয়ার কোনো কারণ নেই। এবং সেই স্বপ্নের শহরে আসার পরে মানে সেই শহরটিকে দেখে মনে হয়েছে আরো বেশি বিস্ময়ে অনুভূতি হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে আমরা ভিজিট করে আসলাম রবীন্দ্রনাথের মুম্বাই। আপনি কেমন ফিল করলেন যে বাংলাদেশ বা এটা আসলে একটা বিশেষ ব্যাপার। কারণ হচ্ছে এখানে আপনি যখন আসেন, যখন মানে আর্নেস্ট হেমিংওয়ে থেকে শুরু করে মানে বিশ্ব ইতিহাসের, সেটা শুধুমাত্র সাহিত্য না, আপনি সেটা ধরেন স্থাপত্য, শিল্পকলা থেকে শুরু করে সকল ধরনের শিল্পের ঐতিহাসিক এবং বলা যায় যে সবচেয়ে বড় মহত্তম সব চরিত্র সবাইকে আপনি এখানে কোনো না কোনোভাবে পাবেন। এবং সেখানে এসে নিজ ভাষার একজন লেখককে যে এখানে তার এত সরব এবং স্পষ্ট একটা উপস্থিতি আছে, সেটি দেখতে পেয়ে একজন বাঙালি হিসাবে রীতিমতো রোমাঞ্চ অনুভব করার কথা সবারই, এবং আমারও সেটি অনুভূত হয়েছে। আমি যখন দেখলাম যে রাস্তায় বড় করে লেখা যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণীয়, ফ্রেঞ্চ ভাষায়, এবং তারপর কিছুটা হাঁটতে তার আবক্ষ মূর্তি দেখলাম, এবং সেটি আমাকে মানে রোমাঞ্চিত করেছে। সাদাত হোসেন তো একজন স্টোরি থ্রিলার, নিজেকে এইভাবে উপস্থাপন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু তার পরিচয়ের একটা ভার্সেটাইল দিক আছে, বহুমাত্রিকতা আছে। তিনি চলচ্চিত্র নির্মাতা, ডকুমেন্টারি নির্মাতা, একজন কবি আর কি। আর সময় বিনয় প্রকাশ করে বলেন অনেক এটা কবিতা বলে তিনি স্বীকৃতি দিবেন কিনা আর কি, পাঠক স্বীকৃতি দেন যে এটা একটা কবিতা। তার অনেক কবিতা অনেকের হৃদয়ে স্পর্শ করে গেছে, এবং কোটি কোটি মানুষের যেন জীবনের গল্প তার কবিতার ভিতর মানে প্রতিনিধিত্ব করেছে। যেন তিনি যেন হাজার মানুষের গল্প বলেছেন, হাজার মানুষের অনুভূতি প্রকাশ করেছেন তার কবিতার মধ্যে দিয়ে, তার লেখার মধ্য দিয়ে। তো এইগুলো আমাদের জীবনের গল্প। আমার এখানে নূর বলতেছিল যে তার গল্পে, তার উপন্যাসে প্রবাসী জীবনের আর্তনাদ, আহাকার যেন আসে, বাস্তবতাগুলি আসে, এই ধরনের একটা অনুরোধ কিংবা আহ্বান তিনি জানিয়েছেন। এই সম্পর্কে তার ভাবনা, তার একটু বোঝাপড়া আর কি, তার উপলব্ধির কথা আমরা জানতে চাই। একটা খুব মোটা দাগে একটা আমার কাছে মানে আমার ভিতরে উপলব্ধি তৈরি হয়েছে, সেটি হচ্ছে আমরা যারা দেশে থাকি, বাংলাদেশে থাকি, তারা আসলে বাংলাদেশের নানান বিষয় নিয়ে সারাক্ষণ বেশিরভাগ মানুষই অভিযোগ করতে থাকি, তাই না? মানে বেশিরভাগ সময়। এবং আমার কাছে মনে হয় যে এবং একটা বড় শ্রেণী তারা এই অভিযোগ কারণে বা অতৃপ্তি থেকে চান যে তারা বিদেশে চলে যাবেন একটা নিরাপদ জীবনের জন্য, বা মনে হয় যে ওই জীবনটা হয়তো এই জীবনের চেয়ে ভালো। কিন্তু আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে, এবং সেখানে গিয়ে প্রায় সবার ক্ষেত্রে আমি যে জিনিসটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে দেশের জন্য কি অদ্ভুত হাহাকার, কি তীব্র দেশপ্রেম তারা লালন করেন, সেটা অভাবনীয়। মানে দেশে থাকতে না এই অনুভূতিটা বোঝা যায় না, কিন্তু বিদেশে যখন আমি এসেছি আমি মানে বিস্ময় আবির্ভূত হয়েছি যে এই মানুষগুলো দেশকে কি গভীরভাবেই না তাদের নিজেদের মধ্যে ধারণ করেন, এবং প্রত্যেকটা মুহূর্তে তারা দেশকে প্রতিনিধিত্ব করতে চান। দেশের প্রতি তাদের যেই ভালোবাসা, দেশের কাছে ফিরে যাওয়ার যে তাড়না, সেটি তারা প্রত্যেকটা মুহূর্তে তীব্রভাবে প্রকাশ করেন, অনুধাবন করেন, উপলব্ধি করেন। এটি আমাকে দারুণভাবে নতুন একটা ভাবনার অবকাশ দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই হয়তো যে আমরা বলি না যে দেশ, মা, মাটি, এগুলো হচ্ছে একই, সত্যিকার অর্থে সেটা আসলে যারা অনেক দিন থেকে প্রবাসে থাকেন তাদের অনুভূতিটাকে উপলব্ধি না করলে ওই অনুভূতিটা একইভাবে অনুভব করা আসলে সম্ভব হবে না। তো আমার লেখায় কিভাবে
বিদেশে থাকা বা প্রবাসে থাকা মানুষের গল্প উঠে আসবে কিংবা সেটা এসেছে কিনা সেই প্রশ্ন যখন আমাকে করা হয়, আমার কাছে মনে হয় যে হয়তো যতটা ভাবে আসা উচিত ছিল ততটা আসেনি। কিন্তু লেখালেখি হচ্ছে এমন একটা ব্যাপার, এটি আপনি পরিকল্পনা করে করতে পারবেন না। আমার কাছে মনে হয় এটি বরং আপনার বুকের ভেতর থেকে স্বতঃস্ফূর্ত যে অনুভূতি, সেই অনুভূতি আপনাকে লিখতে স্বয়ংক্রিয়ভাবে বাধ্য করবে। তো আমার কাছে মনে হয় যে এতদিন যদি সেটি আমি আমাকে হয়তো বাধ্য করতে পারিনি বা আমার অনুভূতিকে হয়তো অতটা তীব্রভাবে তাড়িত করতে পারিনি, কিন্তু ধীরে ধীরে সম্ভবত সেটি আমার অবচেতনেই আমাকে তীব্রভাবে আলোড়িত করছে, উদ্দীপ্ত করছে যে হ্যাঁ, এটা একটা স্বতঃস্ফূর্ত অনুভূতি হয়ে উঠছে। তো এসেছে টুকরো ভাবে হয়তো অনেক উপন্যাসী প্রবাসে থাকা বাঙালিদের কথা বা তাদের অনুভূতির কথা এসেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেমন ধরেন আমি যখন দুবাইতে গিয়েছি, যখন দুবাইতে যারা প্রবাসী আছে তারাও আমাকে বিভিন্ন প্রোগ্রামে এই প্রশ্নটি করেছেন যে আমাদের গল্প কবে আপনার লেখায় দেখতে পাবো। আমি তাদেরকে বলেছি নিশ্চয়ই পাবেন। আমি প্যারিসে যখন আমার প্রোগ্রাম হচ্ছিল সেখানেও আমাকে একজন চিরকুট লিখে পাঠিয়েছেন যে কবে আমরা আমাদের গল্প দেখতে পাবো। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা নিয়ে হয়তো কোনো সুপরিকল্পিত ভাবনা আমার মাথায় ছিল না, কারণ আমি ওই সুপরিকল্পিত ভাবনা ভেবে লেখার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে যেই ভাবনাটা আমাকে আলোড়িত করে, উদ্দীপ্ত করে, সেটির প্রতি আমি অনেক বেশি আমার মনে হয় যে নির্ভরশীল। তো এবারে এসে যে অভিজ্ঞতা আপনাদের কাছ থেকে পেয়েছি, দেশের প্রতি যেই ভালোবাসা আমি প্রত্যক্ষ করেছি, সেটি নিশ্চয়ই আমাকে আমার পরবর্তী লেখায় কোনো না কোনোভাবে চালিত করবে, এটা আমার মনে হয়। এবং আমি একটা ছোট অ্যাড করতে চাই যে ধরেন এই যে আমি এসেছি, আমার একটা মেয়ে আছে, 5 বছর হয়েছে জাস্ট, নোরা নাম। ও প্রত্যেক দিন আমাকে ভয়েস মেসেজ পাঠায়, বাবা আমি তোমাকে মিস করছি, তুমি চলে আসো। আমার ওর মধ্যে মেসেজ যখন আমি পড়ি না, আমার মনে হয় কি বুকের ভিতর খামচে ধরছে কেউ, না রক্তক্ষরণ হচ্ছে। তো যেই মানুষটি এরকম তার হয়তো শিশু সন্তানকে রেখে বিদেশে চলে এসেছে, কিংবা সে হয়তো তার সন্তানটিকে দেখতেও পায়নি, সে বছরের পর বছর বিদেশে থাকছে, ঠিক ওই মানুষটার অনুভূতিটা কেমন। তো এগুলো যখন আমি ভাবি তখন আমার কাছে মনে হয় যে মানে এটা একটা অসাধারণ এবং একইভাবে অভাবনীয় অনুভূতি। সেই অনুভূতি যখন একজন লেখককে স্পর্শ করে তখন সে না লিখে যাবে কোথায়। আসলে বিষয়টা এক ধরনের স্যাক্রিফাইস মনে হয়। অবশ্যই স্যাক্রিফাইস, দেশ থেকে, দেশের মাটি থেকে, পরিবার থেকে দূরে থাকে। অবশ্যই সেইখানে অনেক কষ্ট করে, কিন্তু পরিবারকে সেটা বুঝতে দেয় না। আমার বড় আপনাদের কাছে একটা প্রশ্ন আছে যে এই যে ধরেন আপনিও নিশ্চয়ই বা অনেকেই নিশ্চয়ই যখন দেশে ছিলেন তখনও নিশ্চয়ই দেশের প্রতি নানান অভিযোগ ছিল, অনেক বিরক্তি ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু সেই মানুষটি যখন বিদেশে এলেন তখন ঠিক কি কারণে সেই দেশের প্রতি এত তীব্র ভালোবাসা অনুভূত হয়, মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে যদি দেশে ফিরে যেতে পারতাম? এই কি কারণে এই বাস্তবতাটা হঠাৎ করে বদলে যায়? এটা হচ্ছে যে ছোটবেলা মায়ের প্রতি বাচ্চাদের, ছেলে মেয়েদের একটা অভিযোগ থাকে অনেক বেশি, অনেক কিছু চা পাওয়া থাকে। কখনো যখন দূরে যায়, ডিস্টেন্স তৈরি হয়, তখন সে রিয়েল ভালোবাসাটা ফিল করে। আমরা যখন মায়ের ওই বকুনির মধ্যেও যে ভালোবাসা ছিল সেটা এখানে সেই মানে মায়াময় কিংবা দরদময় বকুনিটাও হয়তো এখানে আমরা পাই না। সেই অনুভূতির আরো কিছু বিষয় আপনাকে আমি বলছিলাম যে চিন্তা করুন যে একটা প্রবাসী, সে যে দেশে থাকে, বিয়ে করছে 2টা দিন, 3য় দিন সে চলে আসছে বিদেশে। 18 এমনও প্রবাসী আছে আমরা জানি, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, পরিবারের হয়তো আপন জন অনেক করেছে, কিন্তু তার শেষ ইচ্ছা সে যে ওখানে গিয়ে মাটি দিবে কবরে, সেটাও তার ইচ্ছা পূরণ হয়। অনেক জীবনের গল্প এরকম আছে। আমরা আসলে, আপনি যেহেতু অনেক জনপ্রিয় এবং তরুণ একজন লেখক, আপনার প্রতিটি প্রবাসীর পক্ষ থেকে একটি গল্প, জীবনের গল্পগুলা যদি আসে হয়তো বা প্রবাসীদের প্রতি মানুষের শ্রদ্ধা সম্মানটা। আসলে আমরা যারা বাইরে থাকি, আমরা দেশ থেকে কিছু চাই না, আমরা বিশ্বাস করি দেশ আমাদেরকে কি দিয়েছে সেটা বড় কথা না, আমরা দেশে কি দিতে পারলাম সেটা বলতে চাই। সাদাত ভাই, এই সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, যেহেতু আমি একজন পুঁথি শিল্পী, পুঁথি নিয়ে কাজ করি, পুঁথির মাধ্যমে 2-3টা লাইন আমার আকুলতাটা আমি জানাতে চাচ্ছি। আমার মন ভালো না কেউ বোঝে না, বোঝে আমার মায়ে, আমি থাকি পরবাসে, মাঝে থাকে গায়ে, মারে মনে পড়ে, মারে মনে পড়ে এই শহরে যখন যেটাই ঘুরি, সযতনে মায়ের স্মৃতি হৃদয় লালন করি, আমার মায়ের স্মৃতি, আমার মায়ের স্মৃতি মনের সাথী, হৃদয় জলজল করে, দিন রজনী মায়ের কথায় আমার মনে পড়ে, মায়ের হাতে রান্না,
মায়ের হাতে রান্না নেই তুলনা এই জগতে সেরা, এই শহরের খাবার দাবার কেন যে মন ভরে নাই, আমার মন ভালো না, আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে, গাঁও গ্রামের মনটাই আমার পড়ে আছে গায়ে, গায়ের কত স্মৃতি, গায়ের কত স্মৃতি মাতামাতি করে আমার মনে, জারি সারি একটা রাটা বাজে আমার প্রাণে, আমার মন ভালো না, আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে, আমি থাকি পরবাসে, মাঝে থাকে গায়ে, মারে মনে পড়ে, মারে মনে পড়ে, মারে মনে পড়ে। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ প্রতিশিল্পী আব্দুল হাদা, এটাই শেষ করে দিন। আসলে বলার আর কিছু নেই। আবারও আপনি আমাদের মাঝে ফিরে আসবেন, আমাদের নিশ্চয়ই আসবো। আপনারা মানে একটা ছোট্ট কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি তো বাংলায় লিখি এবং নিজেকে খুবই মানে ক্ষুদ্র একজন লেখক মনে করি, কিন্তু সেই ক্ষুদ্র একজন লেখক শুধু বাংলা ভাষায় লেখার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি, সেটিও আমাকে এক ধরনের আত্মোপলব্ধি দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই মানুষগুলো তো আমাকে ভালোবাসে না, তারা আসলে ওই ভাষাটাকে ভালোবাসে এবং সেই ভাষাটাকে ভালোবাসে বলেই তারা আমাকে ভালোবাসে। সো এই জন্য এই ভাষার প্রতি আমারও কৃতজ্ঞতার আসলে অন্ত নেই এবং আমার কাছে মনে হয়েছে যে এই ভাষায় লিখে যে ভালোবাসা আমি এত অল্প সময় পেয়েছি, সেটা আমার এক জন্মের সকল প্রাপ্তির চেয়ে অনেক বড় এবং আপনাদের এই ভালোবাসার কথা আমি আসলে কখনোই ভুলবো না। এটা আমার কাছে এক ধরনের অনুপ্রেরণা। তো আশা করছি আপনাদের এই ভালোবাসা সবসময় থাকবে এবং আমি আমার লেখার মধ্যে দিয়ে চেষ্টা করব আপনাদের এই ভালোবাসার বিনিময়ে, আমি জানি হয় না, তারপর যতটুকু সম্ভব দিতে। আশা করছি আমার লেখা আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে। আমার জন্য দোয়া করবেন। আপনার কথা